আমি সন্তান হারা এক দুঃখিনী মা। আর সেই সুযোগটা আমার হাজবেন্ড কাজে লাগিয়ে তার বংশ রক্ষা করার জন্য গত 29 মে সে আমাকে আর আমার মেয়েকে ফেলে নতুন জীবন শুরু করার জন্য, বংশ রক্ষা করার জন্য গ্রামের বাড়িতে গিয়ে বিয়ে শাদী করে নতুন জীবন শুরু করছে। আজকের এই প্রোগ্রামে এখানে একটা শব্দ ইউজ করা হয়েছে, নির্যাতনকারীর সমর্থনে। আমি এই শব্দটা শুনে বা দেখে আমার ইনভাইটিং কার্ডে আমি এখানে চলে আসছি। জি, নির্যাতনকারী ব্যক্তি। হ্যাঁ, ঠিক আছে, যাই হোক। তো আমার ছেলে, একমাত্র ছেলে, আমার একটি ছেলে একটি মেয়ে। ছেলেটা আমার বড়। ও 2024 সালের এইচএসসি পরীক্ষার্থী ছিল। 5টা পরীক্ষা দেওয়ার পর ওর একটা বড় গ্যাপ হয়। আমার ছেলে গ্রামের বাড়িতে থেকে পড়াশোনা করতো, দাদার বাড়ি থেকে, আর আমরা জীবন জীবিকার তাগিদে ঢাকায় থাকতাম। তো দেখা গেছে যে 5টা পরীক্ষা দেওয়ার পর, আরো একটা কথা বলে রাখি, আমি একজন শিক্ষক মানুষ। আমি একটা কলেজে অনেকদিন পড়িয়েছি, 8 বছর পড়িয়েছি। তো আমার ছেলে যেহেতু গ্রামে আর আমি ঢাকায় আছি, আমি একটা বেসরকারি কোম্পানিতে জব করতাম সেই মুহূর্তে। আর আমার মেয়েটা ছিল ছোট, আমার মেয়েটারও পরীক্ষা চলছিল এদিক দিয়ে। তো ছেলেটা যেহেতু একটা বড় একটা গ্যাপ পেয়েছে 5টা পরীক্ষা দেওয়ার পরে, তখন আমি ওকে ডেকে নিই যে বাবা তুমি চলে আসো। আর আমি তো ওকে ছোটবেলা থেকে আমি ওকে পড়িয়েছি। আর এই মুহূর্তে ও আমার দূরে আছে, আসলে এটা আমি মেনে নিতে পারছি না। আমার বড় একটা গ্যাপ পেয়েছে, আমি ওকে একটু গাইড করবো, এই জন্য কি আমি আমার কাছে ডেকে নিই। তো আমার ছেলে বড় গ্যাপটা পেয়ে চলে আসে আমার কাছে। আমার বাসা ছিল 20 বিশ্ব রোডে। আমার ছেলে আমার কাছে আসার পরে ওই মহরমের বন্ধের দিন 17 জুলাই ওই দিন আবার ও চলে যায় মিরপুরে ওর খালার বাসায়। বলছে যে মা আমি একটু খালাতো ভাইদের সাথে দেখা করে আসি। আমি ওকে কিন্তু সেদিন অনেক নিষেধ করেছি। 16 তারিখ 16 তারিখ আমি অফিস থেকে দেখেছি যে দেশের ঢাকার অবস্থা ভালো না। আমার অফিস ছিল বনানী চেয়ারম্যান বাড়িতে। ওকে আমি নিষেধ করেছি। নিষেধ থাকা সত্ত্বেও আমি অফিস থেকে ফিরতে ফিরতে এসে দেখি যে ও বাসার নিচে চলে আসছে। আমি ওর হাত ধরে আমি বাসায় নিয়ে যাই, ওকে নিষেধ করি, কিন্তু ও নিচে নেমে আসে। আমি আর জানি না যে ও চলে আসবো। ওকে কিন্তু আমি টাকাও দিইনি যে ও 20 বিশ্ব রোড থেকে মিরপুরে যাবে। কিন্তু দেখা গেল যে ও হেঁটে হেঁটে নাকি সেই খালার বাসায় চলে যায় মিরপুর 2-এ। ওখানে গিয়ে আমাকে ফোন দেয় যে আমি তো খালার বাসায় চলে আসছি। তো যাই হোক, আমি ওকে নিষেধ করি যে চলে যখন গেছো তখন কিন্তু ঘর থেকে বের হয়েও না। তারপর 17 জুলাই তো সেই আবু সাইদের মৃত্যুর এই খবর আমরা দেখছি। তারপর আমার ওখানে কুড়িলে, তারপর বসুন্ধরা প্রাইভেট ইউনিভার্সিটিগুলো, তো ওখানে খুব খারাপ অবস্থা ছিল। 17 জুলাই আমার ছেলে ওই খালার বাসার ঘরের ভিতরেই ছিল। 18 জুলাই ও আমার বাসায় চলে আসবে এই উদ্দেশ্যে বের হয়েছে, এবং ও নাকি রাতে প্ল্যান করছে ওর খালাতো ভাই ইউনিভার্সিটি পড়ুয়া ওর বন্ধুদের সাথে যে ও আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। আর ওই দিন রাতেই 17 জুলাই রাতে ওর ফেসবুক স্ট্যাটাসগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে কতটা আন্দোলনের সাথে সক্রিয় ছিল, কিন্তু সে আমাকে বলেনি। 18 জুলাই ও ওর ভাইদের সাথে বা ভাইয়ের বন্ধুদের সাথে ও বের হয়েছে। বের হয়ে আমার ছেলেটা বিকাল 5টার দিকে আমার ছেলে গুলিবিদ্ধ হয়। আমার ছেলের চোখের ভিতর দিয়ে একটা গুলি ওর ব্রেনের ভিতর ঢুকে গেছে। ওর সাথে যে ওর ভাইয়ের বন্ধুরা ছিল ওকে ধরে হাসপাতালে নিল। স্থানীয় হাসপাতালগুলো মিরপুর 10 গোল চত্বরে, ওখানে ওরা নিষেধ করে দিতে পারবো না, ঢাকা মেডিকেলে নিয়ে যান। ওখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেল 18 তারিখ। আমার হাজবেন্ড ছিল আমাদের গ্রামের বাড়িতে। ওকে আমি ফোন দিলাম, তখন নেটওয়ার্কও বন্ধ, ইন্টারনেটও বন্ধ করে দিচ্ছে। আমার হাজবেন্ড অনেক কষ্ট করে ওর একটা বোনের ছেলেকে নিয়ে অনেক কষ্ট করে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে আস্তে আস্তে দেখা গেছে যে রাত 2টা বেজে গেছে। এদিকে আমার আত্মীয় স্বজন, আমার বোনের হাজবেন্ডরা, তারপর আমার বোনের বাচ্চারা ওকে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি। ওখানে গিয়ে দেখে আমার হাজবেন্ড, আমার ছেলে একদম নিথর দেহে পড়ে আছে, ইমার্জেন্সিতে আছে, বাট ওর শরীরে প্রাণ নাই। ওরা ডক্টরকে জিজ্ঞাসা করার পর বললো যে আপনি আল্লাহকে ডাকেন, আল্লাহ পারবেন, ওর তো জ্ঞান নাই, জ্ঞান আসলে আমরা গুলিটা বের করবো, অপারেশন করবো। 18 জুলাই গেল, 19 জুলাই সেদিনও তো কারফিউ। আমি সকাল ভোরবেলা, আমি তো ছোট বাচ্চা, আমার মেয়েটা আছে, আর আমাকে সবাই নিষেধ করতেছে যে তুমি পারবা না, রাস্তার অবস্থা খুব খারাপ। আমি তো মা, আমার মনটা তো পড়েছিল আমার ছেলের কাছে, কিন্তু আমার ছেলে যে এত বড় আঘাত পেয়ে পড়ে আসছে আমি এটা বুঝতে পারিনি। আমি ভাবছি যে হয়তো হাতে পায়ে আঘাত পেয়েছে, আমার ছেলে সুস্থ হয়ে ফিরে আসবে। 19 তারিখ আমি একদম ভোরে, সারা রাত তো ঘুমাতেই পারিনি, আল্লাহর কাছে দোয়া করেছি যে আল্লাহ আমার ছেলেটাকে তুমি ফিরে দাও, আল্লাহ আমার জীবনের বিনিময়ে আমার বাচ্চাটাকে ফিরে দাও। আমার বাচ্চাটা ছিল আমার প্রাণ। আমার ছেলে ছিল না, আমার ছেলে তো একটা লক্ষ্মী ছেলে ছিল। ও আমার ঘরে মেয়ের কাজ সবকিছু করতো, আমাকে ও হেল্প করতো, আমাকে এতটা ভালোবাসতো। এই ভালোবাসা আমি এখন কোথায় পাবো? আমার বাচ্চাটাকে আমি গিয়ে দেখি 19 তারিখ সকালবেলা
ও একদম নিথর দেহে পড়ে আছে। আমি তো দেখো আমার বাড়িটা তো আমার বাচ্চা না, আমার বাচ্চা কত চঞ্চল, 18 বছরের একজন কিশোর ছেলে, ওই কিভাবে পড়ে আছে, আর আমি ওকে স্পর্শ করছি, আমার স্পর্শ অনুভব করে দেয়, আমাকে মা বলে ডাকি দেয়, মামনি বলে ডাকি দেয়। আমি নার্স করতে বললাম যে আমাকে 2 রাকাত নফল নামাজ পড়তে দেন এখানে আমার ছেলের পাশে। তারা বের বলে পড়ে, আমি নামাজ পড়ার লেগে আমার ছেলের জীবন ভিক্ষা চাইলাম, কিন্তু পেলাম না। 19 তারিখ সারাদিন গেল, আমি নিজে অনেক অসুস্থ, আমার ডায়াবেটিসের পেশেন্ট, আমার প্রেশার অনেক গেছিল সেই মুহূর্তে। আমার হাজবেন্ড, আমার ননদের ছেলে বললো যে বাসায় চলে যাও, তুমি এখানে থাকলে তোমাকে আমরা দেখবো নাকি ছেলের কাছে কোনোদিন করবো। আমার হাজবেন্ড জোর করে আমার মায়ের বাসা উত্তরে দামকে রেখে আসলে 19 তারিখ সারাদিন থাকলে, আমি তো থাকলে কি হবে, আমার ছেলে তো আমার মনটা পড়ে আছে ওইখানে। 19 তারিখ একইভাবে আমার ছেলে পড়েছিল। 20 তারিখ তো কারফিউ ছাড়বে 12টায়, 2 ঘন্টার জন্য। ওখান থেকে আমি একা একা, কেউ মানে বের হতে সাহস পাচ্ছে না, আর বলছে না যাবোই আমার ছেলের কাছে। 20 তারিখ যখন আমি রাস্তায় ছিলাম, রাস্তা দিয়ে আমার ননদের ছেলে ফোন দেয় যে ও তো শাহরিয়ার তো চলে যাচ্ছে আমাদেরকে ছেড়ে, আমি একা সিএনজিতে একজন মা ছেলের কাছে যাচ্ছে, আর রাস্তায় যদি এই সংবাদ শুনে, আর রাস্তায় কিছু কথা চেক করতেছে, নামাই দিতেছে আমাকে। আমি যে কিভাবে গেছি আমার বাচ্চার কাছে, আমার বাচ্চাকে গিয়ে দেখি যে ওরা সব যন্ত্রপাতি খুলে ফেলতেছে। এভাবে 20 তারিখে আমার ছেলে আমাদেরকে ছেড়ে চলে যায় এই ফ্যাসিস্ট বাহিনীর নির্যাতনের দ্বারা। আমি তো নির্যাতিত, আমার ছেলেকে হারায় একটাই ছিল আমার ছেলে। আমি আজকে এখানে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আসার, আমি আরেকটা নির্যাতনের শিকার হয়েছি, এটা আপনাদের কাছে শেয়ার করার জন্য। ফ্যাসিস্ট বাহিনী আমার পুত্রকে নিয়ে গেছে, আমার সন্তানকে নিয়ে গেছে। আমি সন্তান হারা এক দুঃখিনী মা, আর সেই সুযোগটা আমার হাজবেন্ড কাজে লাগিয়ে তার বংশ রক্ষা করার জন্য গত 29 মে সে আমাকে আর আমার মেয়েকে ফেলে নতুন জীবন শুরু করার জন্য, বংশ রক্ষা করার জন্য গ্রামের বাড়িতে গিয়ে বিয়ে শাদী করে নতুন জীবন শুরু করছে। আমি এই নির্যাতনের কথা কার কাছে বলবো বলে? আমার বাচ্চা চলে গেছে, ফ্যাসিস্টরা মেরে ফেলছে, দেখে আমার দোষ, আমি কি দায়ী? আমার পুত্র সন্তান নেই, সে পুত্র সন্তান জন্মদানের জন্য, বংশ রক্ষার জন্য আমার মেয়েটাকে ফেলে আমাকে ফেলে চলে গেছে। এবার বলে আমি কার কাছে বিচার চাইবো? আমাকে কে বিচার রাষ্ট্র করে দিবে? আমার মেয়েটা 10 বছরের মেয়ে, সে তার বাবাকে বলছিল বাবা আমি তো তোমার মেয়ে, আমি আছি, আমি তোমাকে দেখবো। আমার হাজবেন্ড আমার মেয়েটার মুখের উপর বলে দিচ্ছে যে না মা তোমাকে বিয়ে হবে না, তুমি তো শ্বশুর বাড়ি চলে যাবা, আমার ছেলে সন্তান লাগবে, তোমার ভাইয়া লাগবে। আমি এই বিচার কোথায় পাবো বলে? আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম, আমার বাচ্চাটা দেশের জন্য, দেশের মানুষের জন্য জীবন দিয়ে গেল কি আমার আজকের এই সাজা পাওয়ার জন্য, এই নির্যাতন হওয়ার জন্য আমার ঘরের মানুষকে দিয়ে? ধন্যবাদ কষ্ট করে আমার এই কথাগুলো শোনার জন্য।